সিরিয়াতে কি ঘটলো? সিরিয়াতে অন্তর্বর্তীকালীন প্রধান সরকারের প্রধান তারা যে ডিফ্যাক্টো সামরিক মুখপাত্র তার বক্তব্য পেলাম, তারা সামরিক বাহিনীকে, পুরো রাষ্ট্রের সামরিক বাহিনীকে বাতিল করে দিল। একটা রাষ্ট্রের পুরো সামরিক বাহিনী। কিন্তু বাংলাদেশে আমাদের সামরিক বাহিনীকে বাতিল করার প্রশ্ন আসে না, জনগণ তোলেনি। সংবিধান বাতিলের প্রশ্ন উঠল, পারল না। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি আর কি, তাকেও পদচ্যুত করার দাবি উঠল, সেটাও পারল না। এবং প্রতিটা মানে শেখ হাসিনা বা ফ্যাসিস্টদের বা 54 বছরের যে জঞ্জালগুলো রয়েছে রাষ্ট্রে, এগুলোকে পরিষ্কার করতে পারলো না ছাত্ররা। কারণ ছাত্রদের সাথে যে গেমটি করা হলো, ছাত্রদেরকে ধুম করে উপদেষ্টা পরিষদে রাখা হলো, তাদের যারা মূল টার্গেট তাদেরকে এমন লোভনীয় কিছু জায়গা দেয়া হলো যে তারা সেই লোভে আটকে গেল। 3 জন চলে গেল উপদেষ্টায়, বাকিরা চলে গেল রাষ্ট্রের সংস্কার মানে কি, বড় বড় পদায়নের সুযোগ, তদবির বাণিজ্যে কেউ কেউ জড়িয়ে গেল, সবার নামটি বলবো না, জড়িয়ে গেল। কি হলো? এরা বিপ্লব পরবর্তী বাংলাদেশটাকে কিভাবে সাজাবে এদিকের চেয়ে তারা চলে গেলেন ওই লোভনীয় কাজগুলোর দিকে। এই সুযোগটি কাজে লাগালো রাজনৈতিক দলগুলো এবং তারা জুলাই প্রোক্লামেশনের বিষয়টি তুলে আনলো প্রায় 4-5 মাস পরে। ততদিনে বিপ্লব স্থিমিত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল ফ্রিজে রাখা বরফের মতো। মানুষের ভেতরে হাসিনা বিরোধী ক্ষোভ প্রশমিত হয়ে গেল। কারণ নতুন করে 5 তারিখের পর আবার নতুন করে কারো চেহারা দেখা গেল দানবীয় রূপে, যারা চাঁদাবাজি লুটতরাজে জড়িয়ে পড়লো, এরকম কয়েকটা বিষয়। তার মানে আওয়ামী লীগ এখানে একটা সফলতা পেল, বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করে তার 15 বছরের দুঃশাসনকে ঢেকে ফেললো। আর বিএনপির মতো একটি দল, এত বড় দল, তাদের প্রজ্ঞার অভাবে তারা আওয়ামী লীগের সকল অপবাদ নিজের ঘরে নিয়ে বসে গেল। লন্ডনে বসে তারেক রহমান হাই হাই করতে লাগলেন যে তার দলটা এত জনপ্রিয়, বা মানুষ তার দলটাকে যারা ক্ষমতায় বসাবার জন্য অপেক্ষায় ছিল, সেই দলটার এই করুণ দশা কেন। তিনি 1000-এর অধিক নেতাকর্মীকে সাসপেন্ড করলেন, বহিষ্কার করলেন। লাভের লাভ কিছু হলো না, কারণ বাংলাদেশে বিএনপির হাইকমান্ড এই ব্যাপারে কোনো বড় ভূমিকা রাখেনি, কারণ তারা নিজেরাই জড়িয়ে গেছে। কারণ ধরেন মিস্টার কুদ্দুস 10 কোটি টাকা চাঁদাবাজি করে কেন্দ্রকে তো 5 কোটি দিয়েছে, তো কেন্দ্র কি করবে? ওই লোককে সাসপেন্ড করবে? কিন্তু তারেক রহমান সব দেখলেন, বুঝলেন, কিন্তু প্রবাস বা দূরত্ব, বা তিনি তো বহুদিন দেশের বাইরে, তিনি কি করবেন? তিনি জনগণকে, তার দলকে, নেতাদেরকে সতর্ক করছেন একের পর এক, কিন্তু আমার মনে হয় যে তার কথা তার কর্মীদের বা নেতাদের কানে পৌঁছচ্ছে না। তো এখন কি দাঁড়ালো? ছাত্ররাও মোটামুটি অজনপ্রিয় হয়ে গেল, বিএনপিও মোটামুটি অজনপ্রিয় হয়ে গেল। নতুন করে জামাতকে নিয়ে আবারও 71 মুক্তিযুদ্ধ বিরোধী আলোচনাগুলো শুরু হলো। আওয়ামী লীগ 15 বছরে যে অপরাধগুলো করলো মানুষ ভুলতে শুরু করলো। আর এই সুযোগটি কে করে দিল? আমাদের ছাত্ররা, আমাদের বড় রাজনৈতিক দল বা আদর্শ রাজনৈতিক দল নিজেরা কামড়াকামড়ি করতে গিয়ে আওয়ামী লীগকে রাস্তা খুলে দিল। আর আওয়ামী লীগ সেই মোক্ষম সময়টা বলল তারা আবার রাজনীতিতে অ্যাক্টিভ হবে, ফেব্রুয়ারি-মার্চে তারা বড় রকম শোডাউন করতে যাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটিও ছাত্ররা করলেও বড় দলটির জন্য পারেনি, অথচ সিরিয়াতে বাদ পার্টিও নিষিদ্ধ হয়ে গেল। আসেন, সিরিয়া পারলো, বাংলাদেশ পারলো না কেন? সিরিয়া তার বিপ্লবকে ধারণ করেছে কিভাবে? বিপ্লবের স্প্রিট বহন করা ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হয়েছেন? যিনি এই লড়াইতে ফ্রন্ট লাইনে লড়াই করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে তারাই রয়েছেন যারা সিরিয়াতে এই বিপ্লবকে ধারণ করেন, যারা স্যাক্রিফাইস করেছেন, যারা অনেক কিছু হারিয়েছেন। আর বাংলাদেশে বিপ্লবের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, 3 জন ছাত্র ছাড়া একজনকে পাওয়া যাবে না যারা এই স্পিরিট ধারণ করে। প্রশ্ন করবেন আসিফ নজরুল। আর আসিফ নজরুলের ব্যাপারে আমার ধারণাটা খুব বেশি স্পষ্ট না, এ কারণেই
কখনো মনে হয়েছে তিনি ছাত্রদের, কখনো মনে হয়েছে তিনি ওপারের। এবং তার বর্তমান অ্যাক্টিভিটিস বা বিভিন্ন বিষয় বা রাস্তে তার ব্যর্থতা বা তার কি বলবো ক্ষমতাকে ব্যবহারের যেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে তাকে বিতর্কে ফেলে দিচ্ছে। সো আমি তাকে পক্ষ বিপক্ষে না বলে এটুকু বলবো, তিন ছাত্র সমন্বয়কের বাইরে এই রাষ্ট্রে একদম মানে স্পিরিটকে ধারণ করা একজন ব্যক্তিও নেই। স্পিরিট ধারণের পক্ষে ডক্টর ইউনূসও ছিলেন না। মানে কি, তিনি ছিলেন তার ব্যবসা বাণিজ্য নিয়ে প্রবাসের দেশের বাইরে বড় বড় ডেলিগেট হিসেবে, বড় বড় অতিথি হিসেবে তিনি সেমিনার সিম্পোজিয়ামে বক্তব্য রেখেছেন। তিনি মাঠে এই দেশে লড়াইয়ের সময় দেশে ছিলেন না। বাকি উপদেষ্টারা তো তারা কেউই স্পিরিট ধারণ করে না, বরং ম্যাক্সিমামই আওয়ামী লীগের সুবিধা গ্রহণকারী ছিলেন। এবং পরবর্তী এরা বিএনপি এবং আওয়ামী লীগের থেকে সুবিধা পাওয়ার জন্যই এমন একটা অবস্থায় রয়েছেন, মানে কি বলবো, যে তারা কোনো পক্ষেই না, যে শক্তি যে পক্ষে সেই পক্ষে তারা আছে, যার কারণে ছাত্রদের এই বিপ্লব ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই প্রক্লেমেশনের ঘোষণা পর্যন্ত, জুলাই ঘোষণাপত্রের দাবি তুলে এখন পর্যন্ত ছাত্ররা বাস্তবায়ন করতে পারেনি। চুরপুকে সরানোর মতো ক্ষমতা ছাত্রদের হাতে নিয়ে, অথচ যারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, দেশ থেকে পুরো আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে, আওয়ামী লীগকে গর্তে ঢুকিয়ে দিয়েছে, তারা শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারেনি। এর কারণ হলো ছাত্ররা সময়টা বেশি নিয়ে ফেলেছে। ছাত্ররা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ক্ষেত্রে বা বন্ধু বান্ধবদের মাধ্যমে তদবির বাণিজ্যে ঢুকে গিয়ে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে। এখন কি হবে? ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ এই দেশে আবারও এসে বসলে এই ছাত্ররা সবাই দেশের বাইরে চলে যাবে, কারণ তাদের সেই পরিমাণ অর্থ তৈরি হয়ে গেছে, নামে বেনামে সেই পরিমাণ অর্থ তাদের হয়ে গেছে। এটা আমার কাছে যে সোর্স, তাদের খবরই বলা হচ্ছে। আর ভবিষ্যতে বিএনপি তাদের সাথে ঝামেলা করলে তারা কি করবে? তারা হয়তো বিএনপিতে যোগ দেবে, অথবা তারা দেশ ছেড়ে চলে যাবে। এদের তো রাজনৈতিক বড় কোনো ক্যারিয়ার ছিল না, না হলেও চলবে না। উন্নত দেশে প্রচুর অর্থ সরিয়ে ফেললে তো হয়। আমি জানি না কতজন ছাত্রের বিরুদ্ধে এই কি বলবো অর্থ বাণিজ্যের অভিযোগ আছে, বাট আছে, একেবারে যে নাই তা বলবো না। কিন্তু মাসুলটা দেবে ডক্টর ইউনূস এবং বিএনপি কেন বললাম? বিএনপি মনে করছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে ভারত বিএনপিকে তার পছন্দের তালিকায় নিয়ে আসবে এবং আগামী দিনে ভারত তাদেরকে ক্ষমতায় বসার পথ সহজ করে দেবে। বিএনপির এই স্বপ্নটি বা এই প্রত্যাশাটি ভুল হবে। বিএনপি বরাবরই ভুল রাজনীতি করে, জামাত যেমন ভুল রাজনীতি করে। কিরকম করে? 15 বছরে বিএনপি তার সকল সিস্টেম ব্যবহার করে নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধীর দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, বরং বাংলাদেশ নামক রাষ্ট্রে নির্বাচনে উঠে গেছে। 5% মানুষের ভোট দেওয়ার সুযোগ ছিল না। তারপরে বিএনপির প্রতি ন্যূনতম ভালোবাসা বা সহমর্মিতা দেখায়নি ভারত। সেই ভারতকে খুশি করতে চায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতিতে রাখতে চায়। তারা বলছে সব দলের মাধ্যমেই একটা গণতন্ত্রের উন্মেষ ঘটবে। প্রশ্ন হলো, এই গণতন্ত্র গত 15 বছর কই ছিল? বা বিএনপি যে গণতন্ত্রের কথা বলছে, সেই গণতন্ত্রের ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে বিএনপির ভয় কেন? আসলে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে বাঁচিয়ে রাখতে চায়, এটা এখন নির্দ্বিধায় বলা যায়। কিন্তু ক্ষতিটা হবে কি? 21 বছর পর যে আওয়ামী লীগ একদম শেষ হয়ে যাওয়া আওয়ামী লীগ আবার বাংলাদেশকে লম্বা সময়ের জন্য তার গ্রিপে নিয়ে গেল, বিএনপিকে প্যাকেট করে ফেলল। এই আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসতে পারলে এই বিএনপির অস্তিত্ব থাকবে না, এবং তখন তারেক রহমানদের মতো নেতারা চিৎকার করে আর কর্মীদের মাঠে নামাতে পারবে না। তখন কর্মীরা বলবে, আপনারা আমাদেরকে বারবারই বন্দুকের সামনে নামিয়ে দাঁড় করিয়ে দিয়ে কি রাজনীতি করতে চান? কারণ গত 15 বছর আওয়ামী লীগ যা করেছে বিরোধী দলের সাথে, সেটা বিএনপি বা জামাতের সাথে, কত অজস্র মায়ের বুক খালি করেছে, এটা তারেক রহমানও জানে, আমরাও জানি। তাহলে কি করে আবার আওয়ামী লীগকে এই রাজনীতিতে বাঁচিয়ে রাখার তাদের এই স্বপ্ন বা তাদের এই ইচ্ছা, আমি জানি না। তো সিরিয়াতে
জোলানি বাহিনীর প্রধান, তাকে দেশটির প্রেসিডেন্ট করা হতে পারে, সংবিধানকে বাতিল করা হলো, সেনাবাহিনীকে বাতিল করা হলো, সকল ফ্যাসিস্টকে বা আসাদের দোসরদের বিচারের মুখোমুখি করা হলো এবং ফাঁসিতে অনেকে ঝুলিয়ে দেওয়া হলো। অথচ দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে খুব ঢিমে তালে চলছে বিচার। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এত ফেক মামলা, আসল মামলা বাদ দিয়ে, যে এরা একটা সার্টেন টাইম পরে ম্যাক্সিমাম খালাস পেয়ে যাবে। সালমান এফ রহমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না, কারণ প্রত্যেকটা আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির আত্মীয়তা হোক ব্যবসায়িক সম্পর্ক আছে। আলী রিয়াজ যে সংস্কারগুলো করছেন, এই সংস্কারের মধ্য দিয়ে হাসিনা আবার ফিরে আসতে পারবে। সির্ফ একটি শব্দ, ক্ষমা। হাসিনা ক্ষমা চাইলেই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। হাসিনা তো নাটকের রানী, ক্ষমা চাইতে কি, কাঁদতে কি, হাসতে কি, পাততে কি, হাসিনা তো পারবেই। রাজনীতিতে নতুন করে আবার তার রাজনীতি টিকিয়ে রাখার জন্য সে ক্ষমা শব্দটা ব্যবহার করে এই আলী রিয়াজকে আবার ফাঁসি দেবে। এটি তো হাসিনার রাজনীতির ডাইমেনশন। তো এখন বিষয়টা হলো, ইউনূস সরকার তার চারপাশে যে লোকগুলোকে বসিয়েছেন, ঘুরে ফিরে এরা সবাই হাসিনার আস্থাভাজন ব্যক্তি, এবং সবচেয়ে বড় দলটিও আওয়ামী লীগকে শেষ করে দিতে চায় না। অথচ সিরিয়া উল্টোটা করেছে। কেন করেছে? সিরিয়াকে এই রাজনৈতিক প্রেসক্রিপশন গুলো দিচ্ছে তুরস্ক। তুরস্ক বলে দিচ্ছে এটা করো, এটা করো, এটা করো, এটা করো। কিন্তু ডক্টর ইউনূস বা বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর কোন ইন্টারন্যাশনাল লবি বা ইন্টারন্যাশনাল কি বলবো পরামর্শদাতা আছে? আওয়ামী লীগের এসটি ইমাম, গহর রিজভী, কিংবা ধরেন এই প্রোফাইলের যে ব্যক্তিরা আন্তর্জাতিক দুতিয়ালি করেছেন, বিএনপিতে তাদের সমপর্যায়ে কেউ আছেন? একজনের নাম বলেন তো। আন্তর্জাতিকভাবে বিএনপির গ্রহণযোগ্যতা বা আন্তর্জাতিক বিশ্বের সাথে বিএনপিকে লিয়াজো করার জন্য, বা বিএনপি যে 15 বছর তার আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির যে কি বলবো যে মানে বিএনপির যে আস্থার জায়গাগুলো খুব নড়বড়ে দেখেছেন না আপনারা? বিএনপি কি তার কোনো একটি দাবি আন্তর্জাতিক মহল থেকে বাস্তবায়ন করতে পেরেছে? পারেনি। কিন্তু ইউনূসের একটি সুবিধা হলো, যেটা বিএনপি পারে না সেটা ইউনূস পারবেন, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা আছে। আবার ইউনূস এটাও চিন্তা করেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে এই দেশে তার অনেক ব্যবসা বাণিজ্য আছে, এগুলোর কি হবে? তো যেহেতু একজন বিজনেসম্যানকে ছাত্ররা বসিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি তার স্বার্থগুলো চিন্তা করবেন। আর বাকি বৃদ্ধ উপদেষ্টারা চিন্তা করবেন শেষ সময় আর জেলে যাব কেন, আমাদের রুটিন ওয়ার্ক গুলো আমরা করে যাই ঢিমে তালে, রাষ্ট্র যেখানে যা যাবে। তো এখন বিষয়টা হলো, স্প্রিট ধারণ না করায় যে সমস্যাগুলো হলো, ছাত্ররা তাদের রক্ত দিল, জীবন দিল, মার খেলো, সবই খেলো, এখন ছাত্ররাও এই রাষ্ট্রে কি বলবো গুরুত্বহীন হয়ে গেছে। জামায়াতকে আবারও দমাবার চেষ্টা করছে, চাপানোর চেষ্টা করছে, আবারও 71 ইস্যু আনার চেষ্টা করছে। যদিও এই ইস্যুটা বিএনপির একটা ভুল ইস্যু, এটা খাবে না মানুষ, কিন্তু জামাত তার দলকে সংঘবদ্ধ করতে ভেতরে ভেতরে কাজ করছে, আর বিএনপি তার অপবাদ ঢাকতে গিয়ে তার পুরো সময় পার হয়ে যাচ্ছে।